তো জানতেন না যে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, এত উপরে আসবেন বা এত অফার পাবেন। কিন্তু তারপর আপনি ভয় পেলেন না, পিছু হটলেন না। আমার তো লক্ষ্য ছিল না যে এইভাবে এমপি মন্ত্রী হয়ে যাবে। টু বি অনেস্ট, যে এটা প্রত্যাশা ছিল না যে এত রাতারাতি আমরা মানে পরিবর্তনটা করতে পারবো। তবে পরিবর্তনটা বাংলাদেশে হবে এবং সেই পরিবর্তনে আমরা নেতৃত্ব দেব, এই কনফিডেন্সটা ছিল। যেই কারণে কিন্তু ওই ছাত্রদের দাবির আন্দোলন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের আন্দোলন, এবং আমরা একটা দল গঠন করেছিলাম। আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে ছাত্ররা, বলা চলে চালচুলোবিহীন কিছু তরুণরা একটা পার্টি গঠন করবে, এবং সেই পার্টির যে ম্যানিফেস্টো, আমাদের পার্টিতে আমরা বলেছিলাম যে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, একই ব্যক্তি সরকার প্রধান, দলীয় প্রধান হতে পারবে না, আপনার একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এই ধরনের বেশ কিছু রিফর্ম যেটা বাংলাদেশের মানুষ আলোচনা করেছে, বাট আমরা সেটা নির্বাচনী ম্যানিফেস্টোতে দিয়েছি, এবং উইদিন ফিউ ইয়ার্স দেখেন এখন সেটা ন্যাশনাল এজেন্ডা হয়েছে। সো এইটা তো আসলে একটা কল্পনাতীত যে বিষয়, যে এইভাবে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা ছাত্র যুবক তরুণদের দিয়ে, এবং সেটা বাংলাদেশের একটা কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটিয়ে একটা সরকার গঠন, সেই সরকারের পাঠ হওয়া, ক্যাবিনেটের পাঠ হওয়া, এটা সব কিছু স্বপ্নের মতোই অনেক কিছু মনে হয়। আপনি যখন রাজপথে ছাত্র জীবনে মার খাচ্ছিলেন, তখন কি ফ্যামিলি থেকে বাধা দেয়নি? বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে আমি 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 বিয়ে করেছিলাম, তো স্বাভাবিকভাবেই বিশেষ করে মা বাবার পরে আবার যদি ওয়াইফ থাকে, তাদের আরেকটু সবসময় একটা বাড়তি টেনশন থাকে। সো যখন আন্দোলন সংগ্রাম করেছি, মিডিয়া ফেস করেছি, সেটাতে হয়তো অনেকে খুশি হয়েছিল, বাট যখন একটা বর্বরচিত আক্রমণ হচ্ছিল, হামলা হচ্ছিল ঢাকায়, ঢাকার বাইরে, তো স্বাভাবিকভাবেই পরিবারের সদস্য তো একটা উদ্বিগ্ন থাকে। সেখানে তো তাদের একটা উদ্বেগ ছিল, বাট তারপরেও তাদের একটা সাপোর্ট ছিল নৈতিকভাবে, যে বিকজ আমি যেটা করতেছি এটা তো রং করতেছি না, এবং এটাতে দেশের মানুষের সমর্থন আছে, বিকজ দেশের মানুষের হুমকি ছিল। হ্যাঁ, অনেকবার আমি তো যেতে দিত। একবার তো গাড়ি চাপা দেওয়ার একটা ষড়যন্ত্র হয়েছিল, আপনার এই মগবাজার মালিবাগ ফ্লাইওভার থেকে আপনার মোটরসাইকেল যাওয়ার পথে পেছন থেকে গাড়ি আপনার ধাক্কা দিয়ে মোটরসাইকেল অনেক দূর চলে গেছিল, একটা অ্যাক্সিডেন্টের ছোটোখাটো সম্মুখীন হয়েছিলাম। তারপরে এই যে ওসমান হাদির মৃত্যুর ঘটনা, তো এটা সুস্পষ্ট একটা মেসেজ যে যারা সরকারের জন্য থ্রেট, কিংবা যারা ওই গোষ্ঠীর জন্য থ্রেট, তাদেরকে এইভাবে হত্যা অনেকে করে। সো সেখানে সে সময় তো এই ধরনের রিস্ক ছিল। সব কিছুর পরে আমি মনে করি আমাকে আল্লাহর রহমত এবং মানুষের দোয়ায় আসলে আমি এখন পর্যন্ত অক্ষত আছি এবং এই জায়গাটিতে আছি। একটি প্রশ্ন করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আপনার সরকারে যাওয়ার অফার ছিল কিনা? অন্তর্বর্তী সরকারের সময় শুরুর দিকে একটা আলোচনা ছিল যে বিশেষ করে অনেকে আমাকে ব্যক্তিগত পার্সু করার চেষ্টা করেছিল যে আন্দোলন সংগ্রামের তরুণদের প্রতিনিধি হিসেবে আপনার আসিফ নাহিদ এবং পাশাপাশি আমাকে সরকারে যাওয়ার জন্য। তো তখন আমি বিশেষ করে, আমরা যেহেতু বিএনপির সাথে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন করেছি, আমাদের অন্যান্য রাজনৈতিক মিত্ররা, তাদের সাথে আলাপ আলোচনা করেছি, তখন অনেকে পরামর্শ দিয়েছিল যে ছাত্র নেতা বা তরুণদের সরকারে যাওয়া ঠিক হবে না, বরঞ্চ সরকার বাইরে থেকে তোমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারো, এবং দীর্ঘদিন রাজনীতি বিমুখ কিংবা দেশ নিয়ে যাদের ভাবনা ছিল না, তারা যে রাষ্ট্রের এত বড় একটা পরিবর্তন করলো, রাজনৈতিক পরিবর্তন, এবং এই রাজনৈতিক পরিবর্তনটাকে স্থায়ী বা টেকসই করার জন্য রাষ্ট্রের কিছু সংস্কার প্রয়োজন। সো এই বিষয়ে সরকারকে হেল্প করার জন্য, কিন্তু সরকার মধ্যে ঢুকে গেলে নানান ধরনের দায় নিতে হবে, বা এই ধরনের একটা পরিস্থিতিতে অনেক কিছু আসলে মানুষের প্রত্যাশা পূরণ সরকারের মধ্যে খুব ডিফিকাল্ট হবে, এবং বলা চলে ভালোর চেয়ে মন্দ বেশি হবে। এই কারণে আসলে চিন্তা ভাবনা করে আমি আর সেদিকে আগাইনি।